সাহারা মরুভূমির বালির নিচে আজও লুকিয়ে রয়েছে ইতিহাসের অন্যতম রহস্যময় এক গুপ্তধন। হাজার হাজার সোনার মুদ্রায় ভরা একটি বিশাল যুদ্ধজাহাজ, যেটি নাকি প্রায় 150 বছর আগে হঠাৎ করেই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু প্রশ্ন হলো, চারিদিকে শুধু বালি আর বালি, সেখানে সমুদ্র তো দূরের কথা, এক ফোঁটা জলও নেই। তাহলে মরুভূমির বুকে একটি বিশাল যুদ্ধজাহাজ এলো কিভাবে, আর সেটিই বা বালির নিচে চাপা পড়ল কি করে? এই অসম্ভব রহস্যের উত্তর খুঁজতেই একদল সাহসী ট্রেজার হান্টার বেরিয়ে পড়ে এক বিপজ্জনক অভিযানে। তাদের লক্ষ্য শুধু সেই হারিয়ে যাওয়া জাহাজ নয়, বরং ইতিহাসের সবচেয়ে মূল্যবান গুপ্তধনের সন্ধান। কিন্তু এই যাত্রা মোটেও সহজ ছিল না। একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ, অন্যদিকে নির্মম সেনাবাহিনী, প্রাণঘাতী রাসায়নিক ষড়যন্ত্র, রহস্যময় হত্যাকাণ্ড আর মৃত্যুকে চোখের সামনে নিয়ে একের পর এক শ্বাসরুদ্ধকর অ্যাকশন। প্রতিটি পদক্ষেপে তাদের অপেক্ষা করছিল এমন সব বিপদ, যেখান থেকে জীবিত ফিরে আসাই ছিল প্রায় অসম্ভব। তাহলে কি তারা শেষ পর্যন্ত সেই হারিয়ে যাওয়া যুদ্ধজাহাজের সন্ধান পেয়েছিল, নাকি সাহারা মরুভূমির বালি হয়ে উঠেছিল তাদের শেষ ঠিকানা? চলুন শুরু করা যাক আজকের অবিশ্বাস্য কিন্তু রোমাঞ্চে ভরা এক অ্যাডভেঞ্চারের গল্প। সাল 1865, আজ থেকে প্রায় 140 বছর আগে। তখন আমেরিকান গৃহযুদ্ধ একেবারে শেষ পর্যায়ে। একদিকে ছিল আমেরিকার সরকারি বাহিনী, অন্যদিকে ছিল বিদ্রোহী দক্ষিণাঞ্চলের কনফেডারেট বাহিনী। কনফেডারেট আর্মি যুদ্ধে হেরে যাচ্ছিল এবং তাদের রাজধানী রিচমন্ডের ধ্বংস প্রায় ছিল নিশ্চিত। ঠিক সেই সময়ে তাদের প্রেসিডেন্ট জেফারসন ডেভিস একটি মাস্টারমাইন্ড পরিকল্পনা করেন। তিনি তাদের সমস্ত সোনার মুদ্রা সিএসএস টেক্সাস নামের এক বিশেষ যুদ্ধজাহাজে তুলে দেওয়ার নির্দেশ দেন। সেই সাথে বিশেষ 5টি সোনার মুদ্রা তৈরি করান, যার একটি দেওয়া হয় জাহাজের ক্যাপ্টেন মেসন টমকিন্সকে। এরপর রাতের অন্ধকারে তীব্র গোলাগুলির মাঝেই ক্যাপ্টেন তার জাহাজ নিয়ে আটলান্টিক মহাসাগরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কামানের গোলায় যখন শত্রুরা তাদের চারিদিক থেকে ফায়ারিং করছিল, তখন ক্যাপ্টেন বুদ্ধি খাটিয়ে জাহাজের সমস্ত আলো নিভিয়ে দিতে বলে। তারা জাহাজের ইঞ্জিনও বন্ধ করে দেয়, যাতে শত্রুরা তাদের দেখতে না পায়। কিন্তু তারপর রাতের অন্ধকারে সেই জাহাজটি ঠিক কোথায় গায়েব হয়ে গেছিল, তা আজও সমগ্র বিশ্বের কাছে এক বিরাট অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। কেটে যায় অনেক কয়েকটি বছর। নাইজেরিয়ার লোগোস শহর, দারিদ্রতা এবং সেখানে ছড়িয়ে যাওয়া এক ভাইরাসের কারণে শহরের অনেক মানুষই অসুখে ভুগছে। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে ডক্টর ইভা এবং ফ্র্যাঙ্ক এই অদ্ভুত রোগে রিসার্চ করার জন্য সেখানে এসেছে। রোগে আক্রান্ত মানুষদের শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হয়, ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, আর খুব অল্প সময়ের মধ্যেই রোগী মারা যায়। কিও নামের এই ছেলেটিও ঠিক এই একই রোগে আক্রান্ত। চিকিৎসা করার সময় তারা জানতে পারে ছেলেটি কিছুদিন আগে তার বাবার সাথে পাশের দেশ মালিতে সফর করেছিল, আর এর মানে হলো এই রোগের আসল উৎপত্তি মালি। কিন্তু মূল সমস্যা হলো মালি বর্তমানে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই যুদ্ধ পরিচালনা করছে সেখানকার এক নির্মম সামরিক স্বৈরাচারী শাসক জেনারেল কাজিম। তবুও ইভা এই রোগের উৎপত্তি খুঁজে বার করতে চায়, রোগটি মহামারীর রূপ নেওয়ার আগে পুরোপুরি ঠিক করতে চায়। তবে এত ঝুঁকিপূর্ণ একটি দেশে WHO কোনোভাবেই তাদের মেডিকেল টিম পাঠাতে রাজি ছিল না। কিন্তু ইভা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে কোনো উপায়ে এই রোগের আসল কারণ সে বার করবেই। তাই ইভা সেই অসুস্থ কিওর বাবাকে খুঁজতে লাইট হাউসে যায়, কিন্তু দেখে তার বাবা ইতিমধ্যেই এই একই রোগেই মারা গেছে। ইভা সেখানে ভাইরাসের রহস্য জানতে তার রক্তের স্যাম্পেল সংগ্রহ করে নেয়, আর ঠিক তখনই মাস্ক পরা একজন হঠাৎ করে তার উপর হামলা করে। লোকটা কোনোভাবেই চাইছিল না ইভা এই রোগের আসল রহস্য জানতে পারুক, কিন্তু কেন তা আপনারা মুভির শেষেই জানতে পারবেন। তারা তাকে মেরে ফেলার চেষ্টা করছিল, আর ঠিক তখনই ইভার জীবন বাঁচায় ডার্ক নামে একজন ব্যক্তি। তবে আরেকজন ইভার ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে ডার্ক মূলত নুমা নামের একটি মেরিটাইম অর্গানাইজেশনের হয়ে কাজ করে। তাদের প্রধান কাজ হলো সমুদ্রের তলদেশে গবেষণা করা, বৈজ্ঞানিক অনুসন্ধান চালানো, এমনকি হারিয়ে যাওয়া জাহাজ ও ঐতিহাসিক নিদর্শন খুঁজে বের করা, সামুদ্রিক রহস্য উদ্ঘাটন করা। ইভাকে তারা তাদের বোটে নিয়ে আসে। সেখানে তার পরিচয় হয় এই অর্গানাইজেশনের প্রধান অ্যাডমিরাল স্যান্ডেকারের সাথে। অ্যাডমিরাল তাকে জানায় ডার্ক সাধারণ কোনো নাবিক নয়, বরং সে এক ট্রেন্ড ট্রেজার হান্টার বা গুপ্তধন সংগ্রাহক। তবে এর আগে সে নেভিতে ছিল,
তার জীবনের একমাত্র লক্ষ্য হলো সেই হারিয়ে যাওয়া সিএসএস টেক্সাস জাহাজটি খুঁজে বের করা, অর্থাৎ যে জাহাজের ভিতরে হাজার হাজার সোনার মুদ্রা লুকিয়ে আমেরিকা থেকে নিয়ে যাওয়া হয়েছিল আজ থেকে 140 বছর আগে। এই বোটে তার পরিচয় হয় ডার্ক পিটের আরও দুজন বন্ধুর সাথে, আল এবং রুডি। তারা নাইজেরিয়ায় ঘুরতে আসেনি, তারা এসেছিল সমুদ্রের নিচে থেকে একজন প্রাচীন নাইজেরিয়ান রাজার কফিন উদ্ধার করতে। তারা সেই সমুদ্রের নিচে কফিনটি পেয়ে যায়। সেই কফিনটি সসম্মানে নাইজেরিয়ান সরকারের সাহায্যে লাগোস মিউজিয়ামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আর আজ এই কারণেই মিউজিয়ামের তরফ থেকে একটি পার্টির আয়োজন করেছে তারা। ডার্কের বন্ধু আল ডার্ককেও তার সাথে পার্টিতে যেতে বলে, তবে সে আজ নাইজেরিয়ার ব্ল্যাক মার্কেটের একটি ডিলারের সাথে দেখা করতে যাবে। অনেকদিন ধরেই তার সাহায্যেই সেই হারিয়ে যাওয়া জাহাজের তদন্ত চালিয়ে যাচ্ছে সে চলে যায় ওই ডিলার অসুরির সাথে দেখা করতে। অসুরি একটি স্বর্ণমুদ্রা তাকে দেখায়, যা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। আর এটি কোনো সাধারণ মুদ্রা নয়, এটি স্বয়ং জেফারসন ডেভিসের তৈরি করা সেই বিশেষ মুদ্রা যা সিএসএস টেক্সাসের ক্যাপ্টেনের কাছে ছিল। এই নদীটি মালির নাইজার নদীর তীরে অবস্থিত একটি গ্রাম থেকে পাওয়া গেছে। এর মানে হলো জাহাজটি আটলান্টিক মহাসাগর পার হয়ে সরাসরি আফ্রিকায় চলে এসেছিল। তবে অ্যাডমিরালকে পুরো বিষয়টা জানালে প্রথমে মালির মতো বিপজ্জনক যুদ্ধবিধ্বস্ত এলাকায় টিম পাঠাতে সে রাজি ছিল না, কিন্তু ডার্কের জেদের কাছে হার মেনে শেষমেশ তাদের মাত্র 3 দিনের সময় দিয়ে অনুমতি দেয়। এরপর ডার্ক আর আল মালির উদ্দেশ্যে রওনা হয় এবং তাদের সাথে যুক্ত হয় ডক্টর ইভা আর হপার, কারণ সেই ভাইরাস রোগের সূচনাও মালি থেকেই হয়েছিল। এভাবেই একটি স্পিডবোটে করে নাইজার নদীর পথ ধরে মালির উদ্দেশ্যে রওনা দেয় তারা। তবে সেই মুখোশধারী ব্যক্তিটি তাদের উপর এখনও নজর রাখছে। এখন মালির এই বিপজ্জনক মরুভূমিতে ইভাদের জন্য আসলে কি অপেক্ষা করে আছে তা তারা কল্পনা করতে পারছে না। প্রশ্ন হলো, ডার্ক কি সত্যিই বালির নিচে চাপা পড়ে থাকা সেই হারিয়ে যাওয়া জাহাজটি খুঁজে পাবে, নাকি জেনারেল কাজিমের নির্মম সৈনিকদের হাতে তাদের সবারই প্রাণ যাবে? তো যাই হোক, মালির সেই উত্তপ্ত মরুভূমি আর নাইজার নদীতে স্পিডবোট ছুটিয়ে তারা সবাই তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলে। নদীপথে যাওয়ার সময় ডার্ক ইভাকে সেই জাহাজের কথা বলে, সিএসএস টেক্সাস। অনেক বছর ধরে সে জাহাজটিকে খুঁজে বেড়াচ্ছে, আর এখন এই দেশেই সে ওই জাহাজের খোঁজ পেয়েছে। এরপর তারা লাউজাঙ্গা নামের একটি বন্দরে পৌঁছায়, যেখান থেকে তাদের মিশন দুটি আলাদা ভাগে ভাগ হয়ে যায়। সেখান থেকে ডক্টর ইভা আসলার নামের একটি গ্রামের দিকে রওনা দেয়, কারণ এই গ্রাম থেকেই সেই অদ্ভুত ভাইরাস রোগের প্রথম সূত্র পাওয়া গিয়েছিল। অন্যদিকে ডার্ক এবং আল গাঁও শহরের আশেপাশে তাদের এতদিনের স্বপ্নের জাহাজের অনুসন্ধানে নেমে পড়ে। ডার্কের মূল লক্ষ্য ছিল সেই লোকটিকে খুঁজে বের করা যে এই বিশেষ সোনার মুদ্রাটি পেয়েছিল, কিন্তু ভাগ্য তাদের সাথে বড় খেলা খেলে দেয়। তারা জানতে পারে সেই লোকটি আগেই মারা গেছে। এই অবস্থায় ডার্ক এখন চিন্তায় পড়ে যায়। জাহাজটি কোথায় আছে তা জানার মতো কোনো ক্লু এখন তাদের হাতে নেই। তবে ডার্ক সহজে হার মানার মানুষ ছিল না। সে বুদ্ধি খাটিয়ে কাছের একটি মসজিদে যায়, সেখানকার ইমামের সাথে কথা বলে। এখানে মসজিদের ইমাম পুরনো রেকর্ড ও নথিপত্র ঘেঁটে ডার্ককে এমন কিছু তথ্য দেন যেটার খোঁজ সে এতদিন করছিল। 140 বছর আগে এক প্রচণ্ড ঝড়ের পর একটি খুবই ক্ষতিগ্রস্ত ভেঙে যাওয়া জাহাজ এই লাউজাঙ্গা বন্দরের দিকে ভেসে এসেছিল। তবে সেই জাহাজে কোনো জীবিত মানুষ ছিল না। এই কারণে স্থানীয় বাসিন্দারা সেই ভুতুড়ে জাহাজটিকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছিল এবং সেটি ধীরে ধীরে গাঁও শহরের দিকে ভেসে চলে যায়। এরপর থেকেই সেই শহরে মহামারী ছড়িয়ে পড়েছিল। 300 জন মানুষ মারা যায় সেই মহামারীতে। কথায় আছে এই জাহাজের উপর নাকি উপরওয়ালার অভিশাপ ছিল। এই কথা শুনে ডার্ক এবং আলের জাহাজ খোঁজার উৎসাহ আরও বেড়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে নদীর তলদেশে খুব ভালো করে তল্লাশি করা হবে। তাই তারা গোল্ড ডিটেক্টর দিয়ে নদীর নিচে জাহাজের ধ্বংসাবশেষ খুঁজতে শুরু করে। কিন্তু জাহাজের পরিবর্তে তারা নদীর তলদেশে অদ্ভুত লাল রঙের শ্যাওলা দেখতে পায়। আর নদীর নিচে এই রকম শ্যাওলা থাকার অর্থ হলো জলে অক্সিজেনের মাত্রা একেবারে শূন্যে নেমে গেছে, তাতে কোনো বিপজ্জনক কেমিক্যাল মেশানো হচ্ছে। ঠিক এই সময় অন্যদিকে ফরাসি বিলিনিয়ার মার্সাদ এবং মালির ওই স্বৈরাচারী জেনারেল কাজিমের মধ্যে এক গোপন মিটিং হচ্ছে দেখা যায়। এমনকি তাদের মধ্যে একটা ডিল হয়। এখানে মার্সাদ কোনো অবস্থাতেই চায় না যে বাইরের পৃথিবী কিংবা WHO এই রোগের আসল কারণ জানতে পারুক। তাই সে কাজিমের সাহায্যে ডক্টর ইভা আর তার সঙ্গীদের যে কোনো মূল্যে থামাতে চায়। আর এর পিছনে একটা বড় কারণ আছে, সেটা আমি বলবো। এদিকে কাজিমের আদেশে তার আর্মি পুরো নদীতে ডক্টর ইভার খোঁজ করতে শুরু করে।
এবং এক পর্যায়ে তারা ডার্কদের স্পিডবোটটিকে বাধা দেয়। সৈনিকরা যখন ইভার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন ডার্ক বুঝতে পারে যে ইভা আসলে এক বিরাট ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু ডার্ক একদম মাথা ঠান্ডা রাখে, সেই সৈনিকদের দিকে দড়ি ছুঁড়ে মারে। তবে পাশাপাশি বোট ভেড়ানোর পরিবর্তে দড়িটি ধরা মাত্রই ডার্ক হাই স্পিডে বোট চালিয়ে দেয়। এতে সৈনিকদের বোটটি উল্টে যায়। কিন্তু ততক্ষণে চারপাশ থেকে আরও অনেক সৈনিক তাদের ঘিরে ফেলে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর বোটে বোটে ধাওয়া আর ক্রমাগত ফায়ারিং। তবে যখন মনে হচ্ছিল বেঁচে ফেরার আর কোনো পথ নেই, তখন ডার্ক তার বন্ধু আলকে একটি বিশেষ সংকেত দেয়, কোড নাম পানামা। এই পানামা হলো তাদের এক বিশেষ নেভি কৌশল, কারণ এর আগে তারা দুজনেই আমেরিকান নেভিতেই ছিল। এর মানে হলো তারা এখন নিজেদের বোটটিকেই টাইম বোমে পরিণত করতে যাচ্ছে। আল দ্রুত বোটের ফুয়েল ট্যাঙ্কের পাইপ কেটে সেখানে একটি জ্বলন্ত সিগার রেখে দেয়। তারপর দুজনে বোট থেকে সোজা নদীতে ঝাঁপ। মিলিটারি বোটগুলো কাছাকাছি চলে আসতেই তখনই ঘটে ভয়ানক বিস্ফোরণ। আর এই বিস্ফোরণে কাজিমের মিলিটারি বোটটি টুকরো টুকরো হয়ে যায়। কোনো মতে ডুবে যাওয়া বোট থেকে প্রাণে বেঁচে তারা তিনজনে নদীর তীরে উঠে আসে। কিন্তু তাদের বোট এবং সমস্ত সরঞ্জাম এখন নদীর নিচে ডুবে গেছে। আল খানিকটা হতাশ হয়ে বলে, অ্যাডমিরাল যে 3 দিনের সময় দিয়েছিল তা তো শেষ হয়ে গেছে, এখন তাদের ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। তবে ডার্ক বুঝতে পেরেছিল ইভার প্রাণের ঝুঁকি রয়েছে, তাই কিছুদিন গুপ্তধনের খোঁজ বন্ধ করে সে আর আল আসলার যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর রুডিকে কোনো রকমে বর্ডার পার করে অ্যাডমিরালের সাথে দেখা করতে বলে, যাতে তার কাছ থেকে কোনো রকমের সাহায্য তারা পেতে পারে। অন্যদিকে ডার্ক ও আল ইভাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ শত্রুরা ইতিমধ্যে ইভার পিছু নিয়েছে। ডার্ক বুঝতে পারে যে নদীর জলের এই কেমিক্যাল, এমনকি কাজিমের পাগলের মতো তাদের উপর আক্রমণ করা আর ইভাদের তদন্ত, এই সব কিছুর মধ্যে কোনো না কোনো যোগাযোগ রয়েছে। তাই এখন ইভাকে রক্ষা করতেই হবে, কারণ কাজিমের আসল লক্ষ্য এখন আসলার গ্রাম থেকে ইভাকে খুঁজে বার করা। ডার্ক এবং আল দুটি উট নিয়ে এই ভয়ানক উত্তপ্ত মরুভূমি দিয়েই আসলার গ্রামের দিকেই এগিয়ে যেতে থাকে। মরুভূমির এই অংশটি কতটা বিপজ্জনক তা কল্পনার বাইরে। মাথার উপর আগুনের মতো প্রখর রোদ। দুজনেই উঠের পিঠে সেই গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে আসলার গ্রামে ডক্টর ইভার জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর কিছু জিনিস। ইভারা সেই গ্রামে পৌঁছে দেখে পুরো গ্রামটি যেন এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে। মানুষের কথা তো বাদই দিলাম, গ্রামের গবাদি পশুগুলি পর্যন্ত সেই অদ্ভুত মারণ রোগে মারা গিয়েছে। চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তারা। ইভারা বুঝতে পারে যে গ্রামের সব মানুষই এই রোগেই মারা গেছে। তারা খুব শ্রদ্ধার সাথে মৃতদেহগুলিকে দাফন করে দেয়। তবে মৃত্যুর রহস্য এই গ্রামেই লুকিয়ে আছে। পরদিন সকালে রুডি গবাদি পশুর গাড়িতে লুকিয়ে বর্ডার পার হয়ে যায়। আর এদিকে সকাল হতে ইভা গ্রামের মাঝখানে থাকা একটি পুরনো কুয়ো লক্ষ্য করে। তার মনে সন্দেহ জাগে, এই রোগের আসল উৎস হয়তো এই কুয়োর জলের সঙ্গে যুক্ত। তাই জলের নমুনা সংগ্রহ করার জন্যই সে দড়ির সাহায্যে এই অন্ধকার কুয়োর গভীরে নেমে যায়। সেখান থেকে সে জল সংগ্রহ করে। আর ঠিক সেই সময় শোনা যায় আচমকা গুলির আওয়াজ। জেনারেল কাজিমের সৈনিক এবং তার মিলিটারি হেলিকপ্টার সেখানে ল্যান্ড করেছে। কাজিম এতটাই নিষ্ঠুর, কোনো কিছু না বলে ডক্টর হপার এবং বাকি মেডিকেল টিমের সকলকেই সে মেরে ফেলে। হপারের মতো একজন ভালো মানুষের এমন নির্মম মৃত্যু দেখে ইভা প্রচণ্ড কষ্ট পায়, কারণ সে শুধু তার দেশের মানুষের সাহায্য করার জন্য ইভার সাথে কাজ করছিল, তাও তাকে নির্মমভাবে মরতে হলো। কাজিম তার সৈনিকদের আদেশ দেয়, পুরো গ্রাম ভালোভাবে খুঁজে ডক্টর ইভাকে খুঁজে বার করো, কারণ সে কোনো প্রমাণ বা সাক্ষী জীবিত রাখতে চাইছে না। এরপর কাজিম তার হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তার সৈনিকরা ইভাকে খোঁজার জন্য বন্দুক হাতে চারিপাশে ছড়িয়ে পড়ে। ইভা সেই অন্ধকার কুয়োর ভিতরে শ্বাস বন্ধ করে ভয়ে চুপচাপ বসে থাকে। উপরে উঠলেই তার নিশ্চিত মৃত্যু। এদিকে দূর থেকে গুলির শব্দ শুনে ডার্ক আর আল বুঝতে পারে যে ইভারা চরম বিপদে পড়েছে। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে তারা আসলা গ্রামের দুজন উট সওয়ারের ছদ্মবেশে ঢুকে পড়ে। ডার্ক খেয়াল করে যে কুয়োর পাশে ইভার ব্যাগটি পড়ে রয়েছে, অর্থাৎ ইভা এখনো কুয়োর ভিতরে আটকে আছে। হঠাৎ সুযোগ বুঝে সে আক্রমণ করে দেয়। শুরু হয় গান ফায়ারিং। একে একে তারা সব সৈনিকদের মেরে ফেলে। কোনো মতে কাজিমের সৈনিকদের পুরোপুরি শেষ করে দেয়। ইভাকে সেখান থেকে উদ্ধার করা হয়। ডক্টর হপারের মৃতদেহ তখনও সেখানে পড়ে। খুবই কষ্ট পায় ইভা, কিন্তু ডার্ক তাকে বোঝায় এখন তাদের পালাতে হবে। কাজিমের ব্যাকআপ ফোর্স যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, অর্থাৎ এখন তারা খুব বড় বিপদের মুখে। তারা সাহারা মরুভূমির একেবারে মাঝখানে আটকে পড়েছে।
তাদের কাছে না আছে কোনো আশ্রয়, না আছে কোনো পরিকল্পনা। কাজিমের এলাকা থেকে পালানোর জন্য একটি জিপ নিয়ে পাগলের মতো তারা মরুভূমি দিয়ে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ করেই তাদের সামনে আরও একটি বড় সমস্যা এসে দাঁড়ায়। মরুভূমির এক জায়গায় পৌঁছানো মাত্রই একটি বিদ্রোহী গোষ্ঠী তাদের চারিপাশ থেকেই ঘিরে ফেলে। এই বিদ্রোহী গোষ্ঠীকে টুয়ারেগ বলা হয়। এই টুয়ারেগদের নেতার নাম ছিল মদিবো। সে জেনারেল কাজিমের সবচেয়ে বড় শত্রু। আর যেহেতু তারা জেনারেল কাজিমের সৈনিকদের গাড়ি নিয়ে এসেছিল, তাই তাদেরকে বন্দি করা হয়। এখন প্রশ্ন হলো, মদিবো কি ডার্কদের কাজিমের গুপ্তচর ভেবে মেরে ফেলবে, নাকি তাদের সাহায্য করবে? আর সেই গ্রামের কুয়োর জলে আসলে কি মেশানো হয়েছিল, যার কারণে এতগুলো মানুষ মারা গেল? মদিবো তাদের আসল উদ্দেশ্য জিজ্ঞাসা করে। ইভা জানায় সে WHO-র একজন ডক্টর, আর সে একটি রোগের উৎস খুঁজতে এখানে এসেছে, একটি মারণ ভাইরাস। মালি থেকেই এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছিল চারিদিকে, আর তারা এই রোগের সমাধান খুঁজতে এখানে এসেছে। এটা শুনে সে তাদের একটি গুপ্ত আস্তানায় নিয়ে যায়। সেখানে গিয়ে ডক্টর ইভা যা দেখে তা সত্যিই তার বিশ্বাস হয় না। ভিতরে শত শত মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে, ছোট ছোট শিশুরা যন্ত্রণায় ছটফট করছে, এবং সবার শরীরে সেই একই রকম ভাইরাস। ইভা আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে সাথে সাথে সেই এলাকার জল পরীক্ষা করতে বসে যায়। আর পরীক্ষার ফলাফল হাতে আসতেই সে ডার্ককে যা বলে তা শুনে সবারই পায়ের তলার থেকে মাটি সরে যায়। ইভা নিশ্চিত করে জানায় এটি আসলে কোনো ছোঁয়াচে রোগ বা মহামারী নয়, এটি বিশুদ্ধ রাসায়নিক বিষ, কেমিক্যাল পয়জন, অর্থাৎ অত্যন্ত বিপজ্জনক বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থ বা কেমিক্যাল মানুষের রক্তে প্রবেশ করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। আর এভাবেই দিনের পর দিন এই নিষ্পাপ মানুষগুলো ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কাজিম বা অন্য কেউ গ্রামের কুয়োতে প্রতিদিন এমন বিষ কেন মেশাবে? যখন কেউ এই লজিকটা বুঝতেই পারছিল না, তখন আল নিজেকে একটু হালকা করার জন্য গ্রামের বাচ্চাদের সাথে ফুটবল খেলতে শুরু করে। খেলতে খেলতে বলটি একটি এমন অন্ধকার গুহার ভিতরে চলে যায়। আল বলটি আনতে চলে যায়, আর সেখানে এমন একটি জিনিস দেখতে পায় যা পুরো সিনেমার গল্পকেই এক নিমেষেই ঘুরিয়ে দেয়। গুহার দেওয়ালে একটি অদ্ভুত পুরনো পেইন্টিং আঁকা আছে। আল দৌড়ে এসে ডার্ককে ডেকে নিয়ে যায়। পেইন্টিংটিতে স্পষ্টভাবে একটি যুদ্ধজাহাজের ছবি আঁকা আছে, আর সেটি হুবহু CSS টেক্সাসের মতোই দেখতে। অর্থাৎ তাদের সেই স্বপ্নের জাহাজটি সমুদ্রের কোনো অথয় গভীরে তলিয়ে যায়নি, বরং এই সাহারা মরুভূমিরই কোনো এক বালির নিচে চাপা পড়ে রয়েছে। এই কথাটি শুনে নিশ্চয়ই আপনাদের মাথাও হ্যাং হয়ে গেছে। সত্যি মরুভূমির ভিতরে একটা আস্ত যুদ্ধজাহাজ, পুরো একটি যুদ্ধজাহাজ এলো কিভাবে? কারণ হাজার হাজার বছর আগে এই সাহারা কোনো মরুভূমি ছিল না, বরং এখানে বড় বড় নদী এবং সবুজ গাছপালা ছিল। কিন্তু সময়ের সাথে সাথে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটে। নদীগুলো শুকিয়ে যায় এবং পুরো এলাকা উত্তপ্ত বালিতে ঢেকে যায়। ডার্ক বুঝতে পারে আজ থেকে 140 বছর আগে সেই ঝড়ের পর CSS জাহাজটি টেক্সাস নদী দিয়ে ভেসে এই এলাকায় এসেছিল এবং একটি দুর্গের পাশে আটকে গিয়েছিল। এখন সেই নদীটি শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু মাটির নিচে দিয়ে সে জলের প্রবাহ এখনও একই রয়েছে। তখনই ডার্কের মাথায় এক মাস্টার স্ট্রোক আইডিয়া আসে। মাটির নিচে দিয়ে বয়ে আসা এই জলের ধারার মাধ্যমে বিষাক্ত কেমিক্যাল একের পর এক সব কুয়োতে ছড়িয়ে পড়ছে। এর মানে হলো যেখান থেকে এই বিষ জলে মিশছে, ঠিক তার আশেপাশেই তাদের সেই গুপ্তধনের হারিয়ে যাওয়া জাহাজটি হয়তো বালির নিচে চাপা পড়ে রয়েছে। সমস্ত রহস্যকে একসাথে মেলাবার পর তারা তিনজনেই উঠের পিঠে বসে আবার সেই পেন্টিংয়ে দেখানো দুর্গের দিকে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে দেখে দুর্গটি ভেঙে চুরে একেবারে শেষ হয়ে গেছে। এখন মাত্র ওই দুর্গের অবশিষ্টাংশই পড়ে আছে। ঠিক তখনই তারা দূরে একটা চকচকে জিনিস দেখতে পায়। দূর থেকে দূরবীন দিয়ে দেখে তারা বুঝতে পারে সেখানে কোনো পুরনো দুর্গ নেই। সেটা আর কিছু নয়, বরং দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল হাইটেক সোলার প্ল্যান্ট, যার কাজগুলো রোদে ঝকমক করছে। একটু ভালো করে লক্ষ্য করতেই তারা বুঝতে পারে এই প্ল্যান্টের আসল মালিক আর কেউ নয়, সেই ফরাসি বিলিনিয়ার মার্সাদ, যে মিউজিয়ামে সেই পার্টিতে নিমন্ত্রিত ছিল। সেখানে ইভার সাথেও তার পরিচয় হয়েছিল, আর সেখানেই সে ডক্টর ইভার এই দেশে আসার আসল উদ্দেশ্য জানতে পারে। এই রকম দুর্গম ও জনমানবহীন মরুভূমির মাঝখানে এমন একটি উন্নত সোলার প্ল্যান্ট দেখে ডার্কের মনে সন্দেহ দানা বাঁধে। তারা যখন প্ল্যান্টের ভিতরে ঢোকার কোনো পথ বা সুযোগ খুঁজছিল, ঠিক তখনই তারা দেখে যে একটি বড় মালবাহী ট্রেন সোজা প্ল্যান্টের ভিতরে প্রবেশ করছে। সুযোগ বুঝে তারা তিনজন গার্ডেদের চোখ এড়িয়ে ওই ট্রেনের ভিতরে ঢুকে পড়ে
এবং কোনো রকমে সোলার প্ল্যান্টের ভিতরে পৌঁছায়। তখন তারা বুঝতে পারে আসলে এই বিষাক্ত জিনিস কোথা থেকে আসছে। এই বিশাল প্ল্যান্টটি আসলে বিদ্যুৎ উৎপাদনের কোনো জায়গা নয়, বরং এটি একটি ডেডলি ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি। সোজা কথায় বলতে গেলে এটি বিষ পুড়িয়ে ফেলার এক কারখানা। বিলিয়নার মার্সাদ সারা পৃথিবী থেকে হাজার হাজার টন শিল্প কারখানার বজ্র পদার্থ কেনে, সেগুলি এখানে নিয়ে আসে এবং সাহারার প্রচণ্ড রোদকে কাজে লাগিয়ে তা পুড়িয়ে এক ধরনের ধাতু তৈরি করে, যার দাম সোনার চেয়েও বেশি। কিন্তু সবচেয়ে অবাক করা ও ভয়ের বিষয় হলো, এই ধাতু তৈরি হওয়ার সময় এক চরম বিষাক্ত কেমিক্যাল বার হয়, যার পাইপলাইন সোজা মাটির নিচে দিয়ে পুরনো নদীর সাথে যুক্ত হয়েছে। এই কারণে হাজার হাজার টন বিপজ্জনক বিষাক্ত পদার্থগুলি অনবরত নদীর জলে মিশছে এবং সেই নোংরা জল বয়ে গিয়ে গ্রামগুলোর কুয়ো পর্যন্ত পৌঁছে গেছে। আর এই বিষাক্ত জল খেয়েই এখন এত এত মানুষ সেই ভয়াবহ মারণ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ডার্ক এবং ইভার সামনে পুরো ব্যাপারটিই পরিষ্কার হয়ে যায়। এই রকম অমানবিক কাজ কেউ কিভাবে করতে পারে? সামান্য টাকার জন্য মানুষের জীবন নিয়ে খেলছে মার্সাদ। আর শুধু তাই নয়, প্ল্যান্টের ভিতরে মার্সাদ তার এই অবৈধ কাজ করানোর জন্য স্থানীয় টুয়ারেগ মানুষদের বন্দি করে ব্যবহার করছে। তারা অমানবিকভাবে খাটিয়ে নিচ্ছে তাদেরকে। আর এই সব কিছু মার্সাদ এবং কাজিমের সম্মিলিত একটি প্রজেক্ট। তাদের এই অবস্থা দেখে এবার প্রচণ্ড রেগে যায় তারা। ডার্ক সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে এই ফ্যাসিলিটি বন্ধ করতে হবে, না হলে হাজারো মানুষের প্রাণ চলে যেতে পারে। কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ, এই সব কিছু দেখে এখান থেকে বেরোতে গেলেই মার্সাদের হাই সিকিউরিটি গার্ডেরা তাদেরকে ধরে ফেলে এবং পিট ও আলকে জেনারেল কাজেমের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তবে ইভাকে মার্সাদ তার কাছেই রাখে। জেনারেল কাজেমকে তারা মিথ্যা বলে যে ইভা মারা গেছে। তবে মার্সাদ তাকে ইচ্ছা করলেও মারতে পারবে না, কারণ WHO ও এমনকি নাইজেরিয়ান সরকার জানে ডক্টর ইভা এখানেই আছে। আর এতে মার্সাদ ও জেনারেল কাজেমের এই কালোবাজারি ব্যবসা মানুষের সামনে চলে আসতে পারে। অন্যদিকে রুডি সেই শ্যাওলা দিয়ে একটি ভয়ঙ্কর বিষয় জানতে পারে। এই রাসায়নিক পদার্থ সেই নদীর জলকে দূষিত করে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এক সপ্তাহের মধ্যে কোনো ব্যবস্থা না করলে এই বিষাক্ত জল পুরো আটলান্টিক মহাসাগর পার করে মাত্র 6 মাসের মধ্যে নিউ ইয়র্কে পৌঁছে যাবে। আর এই বিষাক্ত জলের কারণে নদীর সমস্ত জীব মারা যাবে। এই সব কিছু তারা মার্কিন দূতাবাসে গিয়েও জানায়। তবে তাদের কাছে পোক্ত প্রমাণ না থাকায় সরকার থেকে কোনো রকম সাহায্য করার প্রতিশ্রুতি তারা দেয় না। অন্যদিকে ডার্ক এবং আলের হাত বেঁধে রাখা হয়। তাদেরকে সেই সাহারার উত্তপ্ত মরুভূমি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ডার্ক এত সহজে হার মানার পাত্র ছিল না। হঠাৎ তার মাথায় আইডিয়া আসে। তার পকেট থেকে জেফারসন ডেভিসের সেই সোনার মুদ্রাটি বার করে। সে সেটিকে স্ক্রুড্রাইভারের মতো ব্যবহার করে। ট্রাকটি খুব জোরে মরুভূমির উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল, আর সেই আওয়াজের ফাঁকেই ডার্ক সেই মুদ্রা দিয়ে সাবধানে পিছনের স্ক্রুগুলোকে খুলে ফেলে। মানে চিন্তা করুন একবার, এই লোকটা কতটা জিনিয়াস হতে পারে। প্যানেল ঢিলে হতেই সুযোগ বুঝে চলন্ত ট্রাক থেকে তারা বালির উপর লাফ দেয়। আর এভাবেই হাত বাঁধা অবস্থাতেই তারা সাহারার এই উত্তপ্ত গরমের মধ্যেই মাইলের পর মাইল হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একসময় দূরে একটি জিনিস দেখতে পায়। মরুভূমির ঠিক মাঝখানে বহু বছর আগের একটি ক্র্যাশ হয়ে যাওয়া প্লেন, যার বডি নষ্ট হয়ে গেলেও চাকা এবং ফ্রেম একদম ঠিকঠাক ছিল। ডার্ক এবং আল তাদের বুদ্ধি খাটিয়ে সেই ভাঙা প্লেনটিকে দিয়েই একটি পুরো গাড়ি বানিয়ে ফেলে, যা মরুভূমির হাওয়ার সাহায্যে এগিয়ে যাচ্ছিল। এদিকে মার্সাদ জেনারেল কাজিমের সাথে দেখা করে। তাকে জানায় এই ফ্যাসিলিটির জন্য দেশের জল দূষিত হয়ে পড়েছে এবং সেটা খুব তাড়াতাড়ি নদীর মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি যদি তারা এই কাজ বন্ধ না করে, তাহলে আমেরিকানরা তাদেরকে ছাড়বে না। সবকিছু ঠান্ডা হয়ে গেলে তারা আবারও শুরু করতে পারবে। তাই সে পরামর্শ দেয় যে সোলার প্ল্যান্ট বন্ধ রাখতে হবে। কিন্তু জেনারেল তার কথা শুনতে রাজি নয়, কারণ সেখান থেকে তার একটা মোটা টাকা ইনকাম হয়। এদিকে দুইজনে কোনো রকমে ওই ভাঙা প্লেনের সাহায্যে টুয়ারের জনজাতির কিছু মানুষের কাছে পৌঁছায়। তাদের সাহায্যে অ্যাডমিরাল সান্ডেকারকে ফোন করে পুরো বিষয়টা জানিয়ে দেয়। এরপর সেখান থেকে সরাসরি একটা জিপ নিয়ে পৌঁছায় মদিবোর কাছে। মদিবোকে সে জেনারেল কাজিমের বিরুদ্ধে লড়াই করার পরামর্শ দেয়। তবে মদিবো রাজি হয় না, কারণ পর্যাপ্ত পরিমাণে অস্ত্র তাদের কাছে নেই। কাজিমের কাছে উন্নত মানের ট্যাঙ্ক, মেশিন গান সবকিছুই রয়েছে। এছাড়াও অনেক আগে তাদের জনগোষ্ঠী কাজিমের সাথে লড়াই করেছিল। শয়ে শয়ে মানুষ প্রাণ হারিয়েছিল শুধু। তাই সে আর চায় না যে কোনো রকমে তার মানুষরা মারা যাক। তবে মদিবো তাদেরকে একটা সাহায্য করে। জেনারেল কাজিমের সাথে যুদ্ধ করার সময় তারা এর আগে তার একটি দামি গাড়ি নিয়ে এসেছিল।
সেই গাড়িটি তাদেরকে দেয় এবং নিজে তাদের সাথে চলে যায়। ডার্ক এবং আল সোজা গাড়ি নিয়ে সেখানে পৌঁছালে গার্ডেরা মনে করে হয়তো জেনারেল কাজিম এসেছে। এই ভেবে কাছাকাছি আসলেই তাদেরকে বন্দুক তাক করে কোনো রকমে বন্দি বানিয়ে সোলার প্ল্যান্টের ভিতরে প্রবেশ করে। কিন্তু ভিতরে গিয়ে তারা দেখে পুরো প্ল্যান্ট একদম ফাঁকা, কারণ মার্সাদ প্ল্যান্টটিকে অটোমোডে দিয়ে ইভাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। এই অটোমোডের অর্থ হলো সোলার প্ল্যান্টের সমস্ত তাপ এখন সোজা ভেতরে চুল্লিতে যাবে এবং পুরো প্ল্যান্টে রাখা ডায়নামাইটে বিস্ফোরণ ঘটবে, তাতে সোলার প্ল্যান্টটি উড়ে যাবে, এতে কোনো প্রমাণও থাকবে না। অন্যদিকে মদিব বন্দী হওয়া তাদের গোষ্ঠীর সব মানুষকেই নিচে খুঁজে পায়, তাদেরকে ট্রাকে করে উদ্ধার করে সেখান থেকে। আল আর এক সেকেন্ডও সময় নষ্ট করে না, বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য জীবন ঝুঁকি রেখে চলে যায়। আর ডার্ক যায় ইভাকে উদ্ধার করতে। মার্সাদ তার হেলিকপ্টার নিয়ে আগেই পালানোর প্রস্তুতি নিচ্ছে। সেই ইভাকে বাজাতে গেলেই সেই মাস্ক পরা মানুষটি কোথা থেকে আবারও ডার্কের উপর আক্রমণ করে। আসলে সে হলো মার্সাদেরই লোক, এতদিন তাদের উপর নজর রাখছিল সে। ডার্ক তখন তার সাথে লড়াই শুরু করে। এই সুযোগে ইভা হেলিকপ্টার থেকে নিচে লাফ দেয়। মার্সাদ তখন নিজের প্রাণ বাঁচাতে কোনো কিছুর তোয়াক্কা না করে হেলিকপ্টার নিয়ে দূরে চলে যায়। অন্যদিকে আল একদম শেষ মুহূর্তে ড্রামের মধ্যে প্রচুর পরিমাণে বিস্ফোরক পায়। সে তাড়াতাড়ি বাইরে বের করে আনে সেগুলিকে এবং পুরো প্ল্যান্টটিকে এক ভয়াবহ ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে কোনো মতে ডার্ক সেই ব্যক্তিটিকে উপর থেকে নিচে ফেলে দেয় এবং ইভাকে উদ্ধার করে নেয়। এরপর গাড়ি নিয়ে মরুভূমির দিকে পালাতে শুরু করে। কিন্তু তখনই নিজে জেনারেল কাজিম তাদের খুঁজে পেয়ে তার আর্মি নিয়ে তাদেরকে ধাওয়া করে। হেলিকপ্টার থেকে সোজা গাড়ির উপর গুলি চালানো হয়। কাজিমের ক্রমাগত ফায়ারিংয়ে তাদের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। খোলা মরুভূমিতে তাদের বাঁচার আর কোনো পথ তারা দেখতে পায় না। ডার্ক তখন মাথা কাটায় এবং আলকে বলে, প্ল্যান্ট থেকে পাওয়া ডায়নামাইটগুলি বালিতে ছুঁড়ে বিস্ফোরণ ঘটাও, তাদের মন ওইদিকে গেলে আমরা এই সুযোগে পালিয়ে যাব। কথা অনুযায়ী আল একে একে ডায়নামাইটগুলি ছুঁড়ে ফেলতে থাকে এবং ইভা সেগুলির ওপর ফায়ারিং করে ডায়নামাইটগুলি বিস্ফোরণ ঘটায়। আর চারিপাশটা মরুভূমির বালিতে অন্ধকার হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর বালি সরে যেতেই তাদের চোখের সামনে এমন কিছু দেখে সেটা তারা নিজেরাও বিশ্বাস করতে পারছিল না। বিস্ফোরণের কারণে মরুভূমির বালি সরে গিয়ে বাইরে ভেসে ওঠে সেই 140 বছর ধরে হারিয়ে যাওয়া ওই ঐতিহাসিক যুদ্ধজাহাজ সিএসএস টেক্সাস, যা এতদিন এই বালির নিচে চাপা ছিল। কাজিমের হাত থেকে বাঁচতে তারা দ্রুত দৌড়ে সে জাহাজের ভিতরে ঢুকে পড়ে। কাজিমের হেলিকপ্টার থেকে তখনও তাদের উপর ফায়ারিং হচ্ছিল এবং এটা খুবই স্বাভাবিক যে এত পুরনো একটি জাহাজ এই প্রচণ্ড আঘাত আর সহ্য করতে পারবে না। ডার্ক বুঝতে পারে যে শুধু আত্মরক্ষা করে কোনো লাভ হবে না, যদি মৃত্যুবরণী করতে হয় তাহলে লড়াই করে মরবে। তাই সে জাহাজের ভেতরে থাকা 140 বছরের পুরনো কামানটিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তাদের লক্ষ্য হলো কাজিম, তাকে মারতে পারলে সৈনিকরা আত্মসমর্পণ করবে। আল খুব কষ্টে জং পড়ে যাওয়া কামানের ঢাকনা খোলে, আর তখনই সেখান থেকে ঝনঝন শব্দে হাজার হাজার গুপ্তধন মানে ওই সোনার মুদ্রা বাইরে গড়িয়ে পড়ে। আর সেখানে এত পরিমাণে সোনা ছিল যার মূল্য হয়তো বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু এখন এই মূল্যবান সোনার দিকে তাকানোর বিন্দুমাত্র সময় তাদের হাতে ছিল না। মৃত্যু তাদের একেবারে সামনে। ইভা কামানের ভেতর একটি সলিড লোহার গোলা লোড করে এবং ডার্ক একদম সঠিক সময়ে কাজিমের হেলিকপ্টারকে নিশানা করে ফায়ার করে দেয়। পুরনো কামানে সেই ভারী লোহার গোলাটি সোজা গিয়ে কাজিমের হেলিকপ্টারের গায়ে আঘাত করে। কিন্তু এই আঘাতে কাজিম ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে হাসতে শুরু করে, কারণ এতে হেলিকপ্টারের বিশেষ কোনো ক্ষতিই হয় না। তবে গোলার ভিতরে থাকা সলতের আগুন যখন পুরোটা জ্বলে ওঠে, অমনি এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। চোখের পলকে কাজিমের হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে ক্র্যাশ হয়ে যায় আর অবশেষে কাজিমের মৃত্যু ঘটে। তবুও তার বিশাল সেনা থামে না, তারা ফায়ার করতে করতে সামনের দিকে এগিয়ে আসে। কিন্তু হঠাৎই তারা কিছু একটা দেখে আত্মসমর্পণ করে। তারা মনে করে হয়তো তারা কাজিমের বিশাল সৈনিককে হার মানিয়ে দিয়েছে। কিন্তু তখনই গল্পে আসে আরও একটি নতুন মোড়। কাজিমের সৈনিকরা আত্মসমর্পণ করেছে এই কারণেই, কারণ তাদের চারপাশ জুড়ে টুয়ারেগ নেতা মদিবর বিশাল বাহিনী ইতিমধ্যেই তাদের ঘেরাও করে ফেলেছে, আর এই কারণেই তারা আত্মসমর্পণ করল। এই বিশাল বিজয়ের মাধ্যমে মালির সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের স্বাধীনতা আবার ফিরে পেল। তবে ডার্ক সেই সোনা তার সাথে নিয়ে যায় না। ডার্ক জাহাজে পাওয়া সেই কোটি কোটি টাকার বিপুল সম্পদ দরিদ্র টুয়ারেগ মানুষদের জন্যই ছেড়ে দেয়, যেন তারা সুস্থ হয়ে একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
অন্যদিকে অ্যাডমিরাল স্যান্ডেকারকে দেখানো হয়, যিনি আমেরিকা সরকারের সাথে একটি গোপন চুক্তি করে নেন। সেই চুক্তি অনুযায়ী একজন সিআইএ এজেন্ট ছদ্মবেশে মার্সাদের জলের গ্লাসে সেই একই বিষাক্ত জল মিশিয়ে দেয়, যে জল খেয়ে তার কারণেই মারা গেছিল হাজার হাজার মানুষ। ঠিক সেই বিষাক্ত জল খেয়েও সে নিজেও পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। আর হয়তো এই কারণেই বলা হয়, যেমন কর্ম তার তেমন ফল। এদিকে সমস্ত বিপদ আর রহস্যের সমাধান হওয়ার পর ডার্ক আর ইভা সমুদ্রের ধারে বসে একটু সুন্দর সময় কাটায়। আর এর সাথেই আমাদের আজকের এই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।